ওয়েলকাম টু দি নিউ ব্লগ অফ গ্লোব টটার্স। আজকে আমি এই ভিডিওতে মূলত তোমাদেরকে ইনফরমেশন দেব আমাদের মালয়েশিয়ার ট্রিপের সমস্ত খুঁটিনাটি তথ্য, যেখানে মোটামুটি ধরে নাও ভিসা থেকে ইমিগ্রেশন, যেখানে ধরে নাও লোকাল ট্রাভেল থেকে লোকাল ফুড, তাছাড়া হচ্ছে তোমার আমরা যে ফ্লাইট ফেয়ার্স, আমরা কবে ফ্লাইট বুক করেছিলাম, কিভাবে বুক করেছিলাম, এই সমস্ত তথ্য সবকিছু থাকবে এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, ফ্লাইট অপশন যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে এয়ার এশিয়ার, যেটা সব থেকে চিপেস্ট ফ্লাইট। তোমরা জানো যে এয়ার এশিয়া মানে অ্যাজ এ কেরিয়ার সব থেকে চিপেস্ট ফ্লাইট অ্যাটলিস্ট আমাদের সাউথ ইস্ট এশিয়ার এই সমস্ত দেশগুলোতে রান করে। তো সেই ফ্লাইটটাই আমরা নিয়েছিলাম এবং আমাদের টোটাল ফ্লাইট ফেয়ার এন্টায়ার ট্যুরের আমাদের টোটাল খরচ হয়েছিল 27,000 সামথিং কিছু। কি ছিল সেটার ব্রেকআপটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে প্রথমে দুজনের রাউন্ড ট্রিপ ফেয়ার ছিল হচ্ছে কলকাতা টু কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর টু কলকাতা। এইটা ছিল 1 নম্বর। 2 নম্বর ছিল হচ্ছে যে আমাদের মানে আমরা যখন মানে পেনাঙে ছিলাম, মানে জর্জ টাউনে ছিলাম, জর্জ টাউন থেকে আমরা ফ্লাইটে করে গেছিলাম লাঙ্কাভি। সেটা ছিল এর মধ্যে ইনক্লুডেড। সেটা আমরা ধরেছিলাম হচ্ছে ফায়ারফ্লাই যে ক্যারিয়ারটা রয়েছে, মানে যেটা মালয়েশিয়ান এয়ারলাইন্সেরই 10 বছরের পুরোনো ফ্লাইটগুলো ওর আরেকটা নাম দিয়ে চালায়, তো সেটাতে আমরা ইউজ করেছিলাম। এবং ফাইনালি লাঙ্কাভি থেকে যখন আমরা কুয়ালালামপুর এসেছিলাম তখন আমরা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে করে আমরা কুয়ালালামপুর এসেছিলাম এবং কুয়ালালামপুর থেকে ব্যাক করেছিলাম এয়ার এশিয়ার ফ্লাইটে। এই টোটাল জিনিসটা কিন্তু আমাদের দুজনের জন্য খরচ পড়েছিল হচ্ছে 27,000 সামথিং, যার মধ্যে কিন্তু একটা ব্যাগেজ ফেয়ারও ধরা ছিল। কেন বলছি তোমাদের, কারণ দেখো যে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল এইগুলোর ক্ষেত্রে কিন্তু কি হয় যে আমাদের একটা হ্যান্ড লাগেজ অনলি ফেয়ার হয়, যেটা আমরা এখান থেকে কুয়ালালামপুরের জন্য বুক করেছিলাম। সেখানে আমাদের 7 কেজির কেবিন ব্যাগেজ ছিল, মানে 7-7 14 কেজি। সেখানে আমরা কিভাবে ডিভাইড করেছিলাম, আমরা কিন্তু 14 কেজির কেবিন ব্যাগেজ ফেয়ার দিয়েই কেটেছিলাম, যেটা এসেছিল রাফলি 5,200 রুপিস ইচ। 10,400 টাকায় দুজনের টিকিট হয়ে গেছিল। এইবার দেখো, যখন আমরা ফিরছিলাম তখন আমরা জানি যে আমাদের কিছু শপিং হবে, আমাদের কিছু লাগেজ বাড়তে পারে। তো সেই অ্যাডিশনাল লাগেজের জন্য কিন্তু আমি একটা 10 কেজি অ্যাডিশনাল লাগেজ একটা ব্যাগেজ বুক করেছিলাম। সেখানে আমার আরো 2 থেকে 2,500 টাকা মতো খরচ হয়েছিল। এইবার যেগুলো ডোমেস্টিক ট্রান্সফার, তাহলে বুঝতে পারছো যে দেখো ডোমেস্টিক ট্রান্সফারের ক্ষেত্রে আমরা কত চিপে আমরা পেয়েছিলাম। তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু এতগুলো ফ্লাইট নিয়েছি, মানে আমরা আরো ধরে নাও 2টো ফ্লাইট ডোমেস্টিক ট্রান্সফার আমরা করেছি দুজনের জন্য। এই টোটাল মিলিয়ে আমাদের ফ্লাইটের কিন্তু খরচ পড়েছিল হচ্ছে 27,000 টাকা, মানে দুজনের যাওয়া আসা এন্টায়ার 27,000 টাকা। এবং এটা যথেষ্ট ভালো ডিল ছিল। এবং আমি কিন্তু প্রাইসটা ট্র্যাক করছিলাম ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, মানে ফেব্রুয়ারি 14 থেকে মার্চ 15 এই টাইমের মধ্যে আমি প্রাইসটা ট্র্যাক করেছিলাম। এবং এইটা যেহেতু ধরো তোমার তখন একটা রমজানের টাইম ছিল এবং চাইনিজ নিউ ইয়ারের টাইম ছিল, তো সেই কারণে কিন্তু আমরা তুলনামূলকভাবে ফ্লাইটের ফেয়ারটা কিন্তু কম পেয়েছিলাম। তো তোমরা সারা বছর ট্র্যাক করতে পারো, বাট আমার মনে হয় যে এনিথিং বিটুইন 10,000 to 12,000 রুপিস রাউন্ড ট্রিপ উড বি আ গ্রেট ডিল ফ্রম কলকাতা টু কুয়ালালামপুর। রিগার্ডিং দি মালয়েশিয়ান ভিসা, যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এখন কিন্তু ইন্ডিয়া থেকে মালয়েশিয়া কমপ্লিটলি ভিসা ফ্রি, এবং এটা কিন্তু চলবে 31 ডিসেম্বর 2024 অবধি। তো এবছরের 1 জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে এবং 1 বছর কিন্তু ভারত থেকে যারা মালয়েশিয়ান যাবে তাদের কোনো রকম ভিসার দরকার নেই। ই ভিসা কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে না। শুধু একটাই জিনিস যেটা দরকার পড়ে সেটা হচ্ছে যে একটা অ্যারাইভাল কার্ড। মালয়েশিয়ায় পৌঁছানোর আগে তোমাদেরকে একটা অ্যারাইভাল কার্ড, যেটা ইন্ডিয়া থেকে তোমাদেরকে ফিল আপ করতে হবে, এবং সেটার ডিউরেশনটা হয় হচ্ছে 3 দিনের মধ্যে। মানে তোমরা যেদিনকে ট্রাভেল করবে এবং যেদিনকে ফিল আপ করবে সেই দুটোর মধ্যে মানে কোনো গ্যাপ যেন না থাকে, টোটাল যেন 3 দিন হয়। অর্থাৎ ধরো আমি 16 তারিখে আজকে ট্রাভেল করছি, তার মানে আমি এটা 14 তারিখে এন্ট্রি করলে আমার হবে, তাহলে 14, 15, 16, তো উইদিন 72 আওয়ার্স বা 3 ডেজ যেটাই ধরো না কেন, তার মধ্যে শুধু তোমরা এটাকে ফিল আপ করে নেবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ফর্মটা ফিল আপ করার, সেটা তোমরা যদি ফিল আপ করে নাও এবং সেটার একটা হার্ড কপি প্রিন্ট আউট করে বা মোবাইলে সফট কপি নিয়ে তোমরা ডিরেক্টলি পৌঁছে যেতে পারবে মালয়েশিয়াতে, এবং কোনো ধরনের কিন্তু তোমার দরকার পড়বে না কোনো ভিসা। সো এই সুযোগটা রয়েছে তোমাদের কাছেও যে তোমরা 31 ডিসেম্বর 2024 এর মধ্যে যারা মালয়েশিয়া ট্রাভেল করছো তোমরা এটাকে অ্যাভেল করতেই পারো। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারেন্সি। দেখো, মালয়েশিয়ায় যে কারেন্সিটা চলে সেটা নাম হচ্ছে রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত বলা হয় এটাকে। এবং ইন্ডিয়ার সাথে তার কনভার্সন চার্জ মোটামুটি যদি তুমি ধরে নাও, মানে কনভার্সনের যে ইয়েটা সেটা হচ্ছে 1 রিঙ্গিত ইজ ইকুয়াল টু 19 টাকা অফ ইন্ডিয়ান কারেন্সি। মোটামুটি এরকমই রেটটা চলে কম বেশি। আমরা যাওয়ার সময় আমরা 17 টাকা 50 পয়সা পেয়েছিলাম, 17 টাকা 80 পয়সা পেয়েছিলাম, এবং কনভার্সন চার্জ যেটা লাগে সেটাকে ধরে আমরা মোটামুটি 18 টাকার কাছাকাছি আমরা পেয়েছিলাম। বাট এনিথিং বিলো 20 রুপিস ইজ এ গুড ডিল। এবং এটাও বলবো সেটা হচ্ছে যে অবভিয়াসলি যদি তোমরা মানি এক্সচেঞ্জ করাও
ইন্ডিয়া থেকে খানিকটা টাকা যদি তোমরা এক্সচেঞ্জ করে নিয়ে যাও, বাকিটা যদি ডলারে ক্যারি করো, তো ডলার ওখানে গিয়ে কিন্তু খুব ভালো কনভার্সন রেট পাওয়া যায়। তবে হ্যাঁ, সেটা এয়ারপোর্টের মধ্যে নয়, আবারও বলছি, কারণ এয়ারপোর্টে কিন্তু সবসময় জানবে যে রেটস কম হয়। এয়ারপোর্টের বাইরে গিয়ে যদি তোমরা মানে কোনো ভেন্যুতে পৌঁছে যাওয়ার পরে যদি তোমরা এক্সচেঞ্জ করাও, তাহলে কিন্তু খুব ইজিলি করতে পারো। এবং ইন বিটুইন ট্রান্সফারের জন্য অল্প কিছু টাকাও যদি তোমরা কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারো, তাহলেও কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, ইন্টারনেটে আরেকটা জিনিস কিন্তু প্রচুর আমি ভিডিওতে দেখেছি বলা হয়, সেটা হচ্ছে যে কত কারেন্সি আমি ক্যারি করবো, আমাকে হার্ড ক্যাশ কত ক্যারি করতে হবে। তো টু বি ভেরি অনেস্ট, আমাকে এয়ারপোর্টে এরকম কোনো চেকিং হয়নি, বা কোনো জায়গায় কোনো রকম কোনো চেকিং হয়নি। বলা হয় যে 40,000 টাকার ইকুইভ্যালেন্ট ক্যাশ আর কি আমাদেরকে ক্যারি করতে হবে, মালয়েশিয়ান রিঙ্গিত নিয়ে যেতে হবে। তো এরকম কোনোটা কিছু আমার অ্যাটলিস্ট চোখে পড়েনি। এটার কোনো বার হয় না, আমার মনে হয় না এরকম কোনো রেস্ট্রিকশন আছে, অ্যাটলিস্ট ইমিগ্রেশনের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে যে এত টাকা তোমাদেরকে ক্যারি করতেই হবে, সেরকম কিছু আমার মনে হয়নি। তো যেটা তোমাদের মনে হয় খরচ হতে পারে সেটা তোমরা করে নেবে। হ্যাঁ, অবশ্যই হোটেলের বুকিংগুলো যদি অনলাইনে করা থাকে, তাহলে হয়তো তোমাদেরকে যদি কেউ চেক করেও, অ্যাটলিস্ট তুমি সেটা দেখাতে পারবে যে আমার রিটার্ন এয়ার ফেয়ার আর আমার হোটেলের বুকিং আমার রয়েছে, যেগুলো মানে ফুল পেড। তাহলে আমার মনে হয় তুমি যে কারেন্সি নিয়ে যাও, যতটাই নিয়ে যাও, তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখো, ইমিগ্রেশন নিয়ে 2-4টে ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি প্রথমেই। সেটা হচ্ছে যে দেখো, ভিসার প্রসেস তোমাদের বলেই দিয়েছি, ইন্ডিয়া থেকে আসতে গেলে এই মুহূর্তে তোমাদের ভিসার কোনো প্রয়োজন পড়ছে না, কিন্তু কি কি ডকুমেন্টস থাকাটা জরুরি। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের কিন্তু শুধুমাত্র বোর্ডিং পাস আর পাসপোর্ট ছাড়া আর কোনোটাই দেখতে চাওয়া হয়নি, কিন্তু তার মানে এই নয় যে তোমরা মানে অন্যান্য ডকুমেন্টসগুলো রাখবে না। কারণ কয়েকটা ম্যান্ডেটারি ডকুমেন্টস যেগুলো থাকা দরকার আমার মনে হয়, এটা হচ্ছে রিটার্ন বোর্ডিং পাস। যে কোনো দেশে এন্টার করতে গেলে তবে কবে তুমি ফেরত যাচ্ছ সেটার একটা রিটার্ন বোর্ডিং পাস। সাথে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে হোটেলের বুকিং ভাউচার। তুমি কোন হোটেলে থাকবে বা কারোর বাড়িতে যদি থাকো, তাহলে তার ইনফরমেশনসগুলো তোমার কাছে থাকতে হবে হ্যান্ডি, ইনস্ট্যান্ট, যাতে বলতে পারো বা দেখাতে পারো। আর একটা যেটা বললাম, অ্যারাইভাল কার্ড, সেটা তো অবশ্যই থাকতে হবে। আর সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে তোমার পাসপোর্টটা, অবভিয়াসলি এটা তো দরকার, মানে তোমরা জানো যে ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে তো এই জিনিসগুলোই মোটামুটি থাকলে কিন্তু হয়ে যাবে। এবার মনের মধ্যে অনেকের অনেক প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আচ্ছা, ট্রাভেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি কিনা, এটা আমাকে শো করতে হবে কিনা। তো আমি বলে দিই যে ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যাটলিস্ট মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি নয়। তোমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে এবং মালয়েশিয়ার অন্যান্য পোর্টে কোথাও যেখানেই তোমরা যাবে, ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে কোনো সেরকম কোনো গাইডলাইন্স বা কোভিড গাইডলাইন্স সেরকম কিছু চোখে পড়লো না। হোটেলস ইন মালয়েশিয়া, যদি আমি হোটেলের অপশন বলি মালয়েশিয়াতে, তাহলে একটা কথা বলবো যে মালয়েশিয়ার বিভিন্ন শহরে হোটেল খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। হ্যাঁ, ডেফিনেটলি খুব হাই প্রাইসড হোটেল রয়েছে, কিন্তু তার পাশাপাশি আমাদের বাজেট হোটেল যেগুলো হয়, মোটামুটি 2 থেকে 2,500-3,000 টাকা বাজেটের মধ্যে হোটেলও কিন্তু অ্যাভেলেবল। আমি যদি প্রথম আমার দুদিন যেটা, সেটা হচ্ছে কুয়ালালামপুরে। তো কুয়ালালামপুরে আমি ছিলাম মূলত হচ্ছে সেলন সুইটস বলে একটা হোটেলে, এবং সেই হোটেলে কিন্তু আমার পার নাইট যেটা কস্টিং পড়েছিল সেটা হচ্ছে 2,400 টাকা মতো। এবং পরে যেহেতু ওরা সেম গ্রেডের রুম দিতে পারেনি, পরে ওরা আমাকে আরো প্রায় ধরে নাও 400 টাকা কম্পেনসেট করেছিল পার নাইট। তো সেই বেসিসে কিন্তু আমার হোটেলটা ঠিকঠাক লেগেছিল, এবং সেটা ছিল হচ্ছে সার্ভিস অ্যাপার্টমেন্ট, তো যথেষ্ট ভালো ছিল এবং সেফ ছিল। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে, তারপরে আমি যখন জর্জ টাউনে আসি, জর্জ টাউনে আমরা টোটাল 4 দিনে মোটামুটি 2টো হোটেলে থেকেছিলাম। প্রথমে যেটা, সেটা হচ্ছে ট্রাভেলজ, যেটার আমি ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। সেখানে যে রুমটাতে আমরা ছিলাম, সেই রুমটাতে আমাদের কস্টিং পড়েছিল মোটামুটি 2,800 টাকা করে, প্লাস একটা লোকাল পেনাং গভর্নমেন্টের 3 রিঙ্গিতের একটা ট্যাক্স ছিল। তো এই রাফলি 3,000 টাকা মতো রুমগুলো পড়েছিল। এবং তারপরের দিন যেটাতে আমরা শিফট করেছিলাম জর্জ টাউনে, সেটা হচ্ছে তোমার আর্মেনিয়ান স্ট্রিট হেরিটেজ হোটেল, এবং সেইটা কিন্তু আমাদের মানে মোটামুটি 2,400 টাকা করে রুম প্রাইস পড়েছিল, এবং একটু পুরোনো ধাঁচের হোটেল ছিল, কিন্তু সেটার একটা অন্য বেনিফিট ছিল, সেগুলো বলছি ডেফিনেটলি। এবং তারপরে আমরা যখন লঙ্কাবিতে আসি, লঙ্কাবিতে আমাদের যে হোটেলটা ছিল সেটার নাম ছিল নাদিয়াস হোটেল, এবং সেটা ছিল হচ্ছে একদম তোমার চেনাং মানে পেন্টাই চেনাং বিচের মানে যেটা মেন এন্ট্রি, সেই এন্ট্রি জাস্ট অপোজিটে। তো ওটা লোকেশন ওয়াইজ খুব ভালো ছিল। এবার যদি আমি, এবং সেটার ভাড়া ছিল হচ্ছে ওই মোটামুটি ধরো 2,100 টাকা করে। এবার যদি আমি ওভারঅল যদি আমি 3টে জায়গার সম্পর্কে বলি আলাদা করে, যে যদি কুয়ালালামপুরে তোমাদের থাকতে হয় এবং তোমরা যদি ধরো লোকাল ট্রেন নিয়ে বিভিন্ন জায়গায়, ফর এক্সাম্পল বাটু কেভস বলো বা বিভিন্ন জায়গায় যদি ঘুরতে চাও, বা পেনাং যদি তোমরা ট্রেনে বা বাসে করে জেন্টিং আইল্যান্ড যাবে, তাহলে আমার মনে হয় দ্য বেস্ট প্লেস টু স্টে সেটা হচ্ছে কেএল সেন্ট্রালের আশেপাশে। কারণ কেএল সেন্ট্রালের আশেপাশে থাকলে তোমাদের সুবিধা হচ্ছে এটাই, যে তোমাদেরকে আবার বারবার গ্র্যাবে করে আসতে হবে না। অনেকেই বুকিত বিন্তাং প্রেফার করেন। তো শুধু যদি তোমরা মনে করো কুয়ালালামপুরেই রয়েছো, আর কোথাও যাওয়ার নেই অ্যাজ সাচ, তাহলে বুকিত বিন্তাং ইজ ডেফিনেটলি গুড চয়েস। বাট যেটা আমি করেছিলাম, বাট যদি মনে হয় যে আমাকে অন্যান্য জায়গায় ট্রাভেল করতে হবে, তাহলে কিন্তু কেএল সেন্ট্রাল ইজ দি হাব, যেখানে থাকা উচিত বলে আমার মনে হয়েছে।
নাও কামিং ব্যাক টু জর্জ টাউনে কিন্তু যদি স্ট্রিট আর্ট বা আমাদের লিটল ইন্ডিয়া এগুলো যদি মনে হয় যে আমি ইন্ডিয়ান ফুড খাবো, তাহলে কিন্তু আর্মেনিয়াম স্ট্রিট এটা হচ্ছে সব থেকে আইডিয়াল প্লেস থাকার জন্য। সবকটা অ্যাট্রাকশন পায়ে হেঁটে দেখা যায় এবং ভালো ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, তো এটা ডেফিনেটলি আমার জন্য প্রেফারেবল অপশন। এবং থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের লঙ্কাভিতে পেন্টাই চেনাং, এখানে কিন্তু আমি বারবার বলছি চেনাং মলের আশেপাশে থাকলে তোমাদের হয়তো একটু পায়ে হাঁটাটা কম হবে, যদিও অ্যাক্টিভিটিস গুলোর জন্য তুমি সবই সমুদ্র থেকে পেয়ে যাবে, বাট মানে বাকি আদার্স যে সমস্ত লোকাল টুরিস্ট অ্যাট্রাকশন পায়ে হেঁটে দেখার মতো সেগুলোর জন্য পেন্টাই চেনাং ইজ দি বেস্ট প্লেস। দেখো, রিগার্ডিং দ্য সিম কার্ডস, যে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেলে গিয়ে সিম কার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা প্রত্যেকে হয়তো রোমিং করে নিয়ে যাই না, কারণ রোমিং এর বিভিন্ন ধরনের প্যাক্স থাকে, রোমিং আমরা অনেক সময় অ্যাক্টিভেট করাই না। আমরা পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পরে আমাদের একটা লোকাল ট্যুরিস্ট সিমের দরকার পড়ে। তো সেই ট্যুরিস্ট সিমের অপশনের যদি কথা বলি, তাহলে মালয়েশিয়াতে কিন্তু অনেকগুলো বেটার অপশন রয়েছে, বাট যেটা আমি পার্সোনালি মানে সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে ডিজি কোম্পানির একটা সিম পাওয়া যায়, যেটা মূলত 5 রিঙ্গিত খরচ হয়, মানে সিমের দাম ধরে নাও 100 টাকা, এবং এর এগেনস্টে কিন্তু যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 5 জিবি ডেটা দেয় এবং আনলিমিটেড মানে তোমার সোশ্যাল নেটওয়ার্ক যে সাইটগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস দেয়, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে তোমার ইনস্টাগ্রাম, এগুলো কমপ্লিটলি মানে কোনো ইন্টারনেট তার জন্য চার্জ হয় না। তো সেদিক থেকে দেখলে এগুলো যদি বাদ দাও তাহলে কিন্তু ইন্টারনেটের মানে প্র্যাকটিক্যালি আর কোনো ইউজেজ হয় না, অ্যাটলিস্ট মানে আজকের জেনারেশনে। তো সেদিক থেকে এটা আমার যথেষ্ট কনভিনিয়েন্ট লেগেছে, এবং এর পরে যদি বাড়তি কোনো কল করতে হয় তখন সেখানে কিন্তু ইউজ করতে হয়েছিল হচ্ছে তোমার এক্সট্রা টপ আপ, সেগুলো 5 রিঙ্গিত 10 রিঙ্গিত করে টপ আপ করে সেগুলো ইন্ডিয়াতে কথা বলা যাচ্ছিল। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে রোমিং প্যাক্স এর মধ্যে আমি এয়ারটেল ইউজ করি, তো এয়ারটেল প্যাক্স আমি রিনিউ করে নিয়ে গেছিলাম ফর 10 ডেজ, আমার খরচ পড়েছিল 899। সেটার কিন্তু কানেক্টিভিটি বা নেট সমস্ত কিছু খুব ভালো ছিল এবং 1 জিবি নেটও আমি পেয়েছিলাম। তো সেই দিক থেকে নেটওয়ার্ক বা অন্যান্য জায়গার খুব একটা সমস্যা নেই। দুটো আরো গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কে বলবো, এক হচ্ছে পাসপোর্ট লাগবে সিম কার্ড নেওয়ার সময়, এটা ম্যান্ডেটরি যখনই সিম কার্ড নিতে যাচ্ছ। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রাভেল চার্জার, মানে ওখানকার যে চার্জিং পয়েন্টগুলো, সেই চার্জিং পয়েন্টগুলো কিন্তু আমাদের নর্মাল চার্জিং পয়েন্টকে সাপোর্ট করে না, মোস্ট অফ দ্য জায়গায় করে না। ইউএসবি যেখানে যেখানে রয়েছে সেখানে করছে, কিন্তু বাকি জায়গাগুলোর জন্য ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার, ওই অ্যাডাপ্টার কিন্তু সাথে ক্যারি করতে হবে, দেন অনলি কিন্তু তোমরা ফোন চার্জ দিতে পারো। সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাট এয়ারপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এয়ারপোর্টে যখন তোমরা থাকছো, তোমরা যখন ধরো আলটিমেটলি এটা যখন মানে তোমরা হয়তো গ্র্যাব বুক করবে তখন অব্দি সিম কার্ড নাওনি, খুবই কনভিনিয়েন্ট এবং ইজি অ্যাক্সেসেবল, এবং সেখানটা দিয়ে কিন্তু তোমরা প্রাথমিক কাজগুলো পৌঁছানোর পরে প্রাথমিক কাজগুলো কিন্তু করে নিতে পারো। মালয়েশিয়ার ফুড অপশনস নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমার মনে হয় যে একটা অন্তত 1 ঘন্টার একটা এপিসোড বানানো যায়। তো আমি জাস্ট তোমাদের সাজেশনের জন্য বলি, অল ওভার দি মালয়েশিয়া তোমাদের খাবারের অপশনস প্রচুর পাবে। হ্যাঁ, ডেফিনেটলি ইন্ডিয়ান ফুড খেতে গেলে তোমাকে কিছু স্পেসিফিক এরিয়াতে যেতে হবে। ফর এক্সাম্পল যেমন যদি আমি জর্জ টাউনের কথা বলি, তো সেখানে জর্জ টাউনে লিটল ইন্ডিয়া রয়েছে, সেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টস পাওয়া যাবে, বাট যে লিটল ইন্ডিয়াতেই রয়েছে মালয়েশিয়ান ইন্ডিয়ান ফুড বিক্রি করে, সেটা হচ্ছে কাপিতান বলে। তো সেই রেস্টুরেন্টটার কথাও বলতে পারি, তো তারাও কিন্তু খুব ভালো বিরিয়ানি বানায়। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের কলকাতার বিরিয়ানির মতো আলু দেওয়া, ডিম দেওয়া ওই বিরিয়ানি পাবে না, এরা বেসিক্যালি পোলাও উইথ চিকেন অর মাটন বা ল্যাম্ব সেটা দিয়ে সার্ভ করে। তো সেই সমস্ত খাবারগুলো কিন্তু ভালো, এবং মানে কোনোটাই খাবার খেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি আমি অল অ্যাক্রস যদি বলি, তাহলে আমি যদি আমি ধরো বুকিত বিনতাং এরিয়াতে, যদি আমি কুয়ালালামপুরে থাকি, তাহলে আল শরিফা বলে একটা রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম, সেখানে নাসিকান্দার অত্যন্ত ফেমাস এবং খুব ভালো ছিল খাবার। ইভেন যদি আমি পেনাংয়ে জর্জ টাউনের কথা বলি, আমরা ট্রাভেলজ বলে যে হোটেলটাতে ছিলাম তার অপোজিটেই নাসিকান্দার পেলিতা বলে একটা হোটেল ছিল, যেখানে প্রচুর ইন্ডিয়ান স্টাফ ছিল, সেখানে আমরা নাসিকান্দার খেয়েছিলাম, নাসি লেমাক খেয়েছিলাম, এবং যেটা ওখানে নাসি গুরিং যেটাকে বলে, বেসিক্যালি আমাদের ম্যাগি যেটা, সেই ম্যাগিটাই ওরা বানিয়ে দেয়। তো এই খাবারগুলো কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল, তো এই খাবারগুলো তোমরা পাবে। ইফ আই টক অ্যাবাউট লঙ্কাভি, তো লঙ্কাভিতে তোমরা এসে গেলে কিন্তু প্রচুর অন্যান্য খাবারের কিন্তু তোমরা এখানে সাজেশন পেয়ে যাবে, তোমরা অ্যাভেলেবিলিটি পেয়ে যাবে। ফর এক্সাম্পল যদি আমি বলি, তাহলে আমরা এখানে ধরে নাও প্রচুর ভালো স্যান্ডউইচ পেয়েছি, প্রচুর গ্রিলড ফুড পেয়েছি, এবং মানে আমরা স্পেশালি একটা খাবার ট্রাই করেছিলাম, যে খাবারটা ছিল হচ্ছে তোমার প্যানকেক, বানানা প্যানকেক, বাট ওরা বানিয়েছিল হচ্ছে আমাদের ইন্ডিয়াতে মোগলাই যেভাবে তৈরি করা হয় সেইভাবে, পরোটার মধ্যে একটা কলা দিয়ে। তো সেটাও খুব একটা এক্সেপশনাল মানে বলতে পারো যে খাবার পেয়েছিলাম। লেবানিজ ফুড খুব ভালো অ্যাভেলেবেল রয়েছে, তো সেগুলো তোমরা কিন্তু এখানে লঙ্কাভিতে এলে তোমরা পাবে। ইন্ডিয়ান রেস্টুরেন্টও কিন্তু লঙ্কাভিতে রয়েছে, এবং সেখানে কিন্তু ইন্ডিয়ান ফুড ভালো ইজিলি অ্যাভেলেবেল, তো সেগুলো তোমরা খেতে পারবে। বাট আমি সবসময় সাজেস্ট করবো সেটা হচ্ছে যে যেটাই খাও না কেন, কোনো বড় রেস্টুরেন্টে না গিয়ে যে স্ট্রিট ফুড রয়েছে মালয়েশিয়াতে, সেই ভ্যারাইটি অফ স্ট্রিট ফুড তোমরা মানে চেষ্টা করো খাওয়ার। যেরকম আমি
যদি আমার চুলিয়া স্ট্রিটের কথা বলি, আমি যদি মানে জর্জটাউন পেনাংয়ের কথা বলি, চুলিয়া স্ট্রিট ইজ আ প্লেস, যে প্লেসটায় লাভ লেন রয়েছে, যেখানে প্রচুর বার্স অ্যান্ড পাবস রয়েছে, তার আগেই চুলিয়া স্ট্রিট। এবং চুলিয়া স্ট্রিটে কিন্তু তোমার প্রচুর এরকম মানে ফুড কাউন্টার রয়েছে ছোটো ছোটো, যেগুলো রাস্তার মধ্যে বসে, এবং সেখানে কিন্তু ফ্রাইড রাইস, মানে এরা কোয়ে বলে ওটাকে, তো সেই ফ্রাইড রাইসটা কিন্তু খুব ভালো। এবং সেখানে কিন্তু তুমি শ্রিম্প ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস পাবে, সেগুলো কিন্তু একদম মানে আমাদের ইন্ডিয়ান যেরকমভাবে খাবার দাবার আমরা খাই সেইভাবেই তৈরি করা। তো ফুড অপশানস ইজ মানে এনর্মাস, মানে মালয়েশিয়াতে খাওয়া দাওয়া নিয়ে অ্যাটলিস্ট তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি পার ডে বাজেট বলো, মোটামুটি দুজনের জন্য স্ট্যান্ডার্ড কিন্তু 50 রিঙ্গিত তোমাদের ধরে রাখতে হবে খাবারের জন্য। দেখো, কনভিনিয়েন্ট ট্রাভেলিং অপশান ইন মালয়েশিয়া, যদি এই টপিকসটা নিয়ে কথা বলতে হয়, তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে না ট্রাভেলিংয়ের অনেকগুলো অপশান রয়েছে, প্রচুর অপশানস রয়েছে। এখানে তুমি বাস পাবে, এখানে তুমি ট্রেন পাবে, এখানে তুমি বলতে পারো ফ্লাইট পাবে ডোমেস্টিক, এবং এখানে তুমি ফেরি সার্ভিসেস পাবে, গ্র্যাব সার্ভিসেস খুব ভালো। তো এখানে বেসিক্যালি ট্রাভেলিংয়ের কোনো সমস্যাই নেই। বাট দ্য মেন থিং ইজ দ্যাট যে কোন জায়গায় কোনটা তোমরা সিলেক্ট করবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যদি শর্টার ডিস্টেন্স হয়, মানে ফর এক্সাম্পল ধরো তুমি হয়তো 2 কিলোমিটার 3 কিলোমিটারের জন্য যাবে, যেটা হয়তো হেঁটে কভার করতে পারছো না, বা টাইম কনস্ট্যান্ট রয়েছে, এইসব ক্ষেত্রে কিন্তু সবসময় কনভিনিয়েন্ট অপশন হচ্ছে গ্র্যাব। গ্র্যাব বুক করলে তুমি মোটামুটি 5 রিঙ্গিতে পৌঁছে যাবে সেই সমস্ত ডিস্টেন্স, আপ টু আমি দেখেছি মোটামুটি ধরে নাও 3 to 4 কিলোমিটার গ্র্যাবে 5 রিঙ্গিত লাগে, উইচ ইজ এগেন ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে তোমার মোটামুটি ওই ধরে নাও উইদিন 100 রুপিস। সেকেন্ড যদি বলি যে এর থেকে একটু মানে বেশি হয়তো ডিস্টেন্স, হয়তো 5 কিলোমিটার 7 কিলোমিটার এরকম ডিস্টেন্স, এইসব ডিস্টেন্সের জন্য বাস হচ্ছে একটা কনভিনিয়েন্ট অপশন, যেটা কিন্তু পেনাংয়ে খুব ইজিলি অ্যাভেলেবেল, যেটাকে র্যাপিড বাসেস বলা হয়। সেখানে কিন্তু এক একজনের ভাড়া ধরে নাও 2 থেকে 2.5 রিঙ্গিত, 1.5 থেকে 2.5 রিঙ্গিতের মতো মানে খরচা পড়ে, এবং সেখানে কিন্তু 5 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স অবধি কভার করা যায়, যেটা কিন্তু আবার ধরে নাও আমাদের মালয়েশিয়ার মানে কুয়ালালামপুরে কিন্তু সেই অপশনসগুলো অত বেশি নেই। বাট কুয়ালালামপুরে আবার এয়ারপোর্ট টু কুয়ালালামপুর সিটি বুকিট বিনতাং, সেটার কিন্তু বাস সার্ভিসেসটা খুব ভালো, সেটা 15 রিঙ্গিতে কভার হয়। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে তোমার এলআরটি অ্যান্ড এমআরটি। এলআরটি এমআরটির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার এমআরটি একটু লং ডিস্টেন্স ট্রেন, যেগুলো হচ্ছে ইন্টারস্টেট, যেগুলো কভার করে, যেরকম আমরা কুয়ালালামপুর থেকে আমরা এসেছিলাম পেনাং, তখন আমরা এমআরটি ইউজ করেছিলাম। তারপরে ধরো এলআরটি, এগুলো লোকাল মানে শর্ট ডিস্টেন্সের জন্য। কিন্তু এলআরটি এমআরটির ক্ষেত্রে কিন্তু টাইম শিডিউলটা ভীষণ ইম্পর্টেন্ট। কোনো জায়গায় এরকমও রয়েছে যেখানে প্রায় 1 ঘন্টার পরে ট্রেন রয়েছে। টাইম শিডিউলটা তোমরা যদি আগে থেকে ডাউনলোড করে নাও, বা গিয়ে যদি আগে চেক ইন করে নাও, কুয়ালালামপুর থেকে যে সমস্ত আদার অ্যাট্রাকশনসের জন্য তোমরা যাবে, তো সেখানে কিন্তু ওইটাকে ম্যাচ করিয়ে তোমাদেরকে যেতে হবে। তো কুয়ালালামপুর টাউনের জন্য কিন্তু এলআরটি এমআরটি ইজ এ গুড অপশন। বাট জর্জ টাউনে এলআরটি এমআরটির কিন্তু ফ্যাসিলিটি নেই, তার জন্য কিন্তু পেনাংয়ে তোমাকে আসতে হবে। এবং পেনাং টু জর্জ টাউন আমি যদি, এবং ধরে নাও তোমার কুয়া কেদা থেকে তারপরে হচ্ছে ধরো আমাদের এদিকে যদি কুয়ালা পেলিস, এই যে ফেরি সার্ভিসগুলো যদি বলি, ফেরি সার্ভিস ইজ ভেরি মাচ অ্যাভেলেবেল। বাট কুয়ালা পেলিস থেকে কিন্তু দিনে 5টাই ফেরি ছাড়ে। আবার ধরো কুয়া কেদা থেকে কিন্তু অন্যান্য যে জেটিগুলো রয়েছে সেখানে কিন্তু একটা টাইমিং এর ব্যাপার আছে। কিন্তু আবার পেনাংয়ে যদি আমি বলি, বুটারবোর্ড থেকে কিন্তু জর্জ টাউন যাওয়ার জন্য যে ফেরি সার্ভিসটা হয় সেটা কিন্তু 20 মিনিটের ডিস্টেন্সে ছাড়ে, এবং ফেরি সার্ভিস কিন্তু খুব কনভিনিয়েন্ট। বাট ওয়েন ইউ আর ট্রাভেলিং ফ্রম পেনাং টু লাঙ্কাভি, যদি এইটা আলাদা করে কথা বলতে হয়, তাহলে কিন্তু পেনাং থেকে লাঙ্কাভি যাওয়ার জন্য যে মানে তোমার যে সার্ভিসটা, সেই সার্ভিসটা কিন্তু ফেরি, বাস, ট্রেন অনেকগুলো ম্যাচ করতে হয়। সেখানে কিন্তু ডোমেস্টিক ফ্লাইট হচ্ছে সব থেকে কনভিনিয়েন্ট অপশন। আমরা যেটা বুক করেছিলাম সেটাতে পেনাং টু আমাদের লাঙ্কাভি উইথ 10 কেজিস অফ চেক ইন লাগেজ অ্যান্ড 7 কেজিস অফ হ্যান্ড লাগেজ। এই টোটাল ফেয়ারটা পড়েছিল হচ্ছে 2700 টাকা অনলি। আগে থেকে প্ল্যান করে রাখলে দিজ আর ভেরি গুড অপশন। ট্রাভেলিং নিয়ে মালয়েশিয়াতে অ্যাজ সাচ কোনো সমস্যা নেই। আমি রাজীব সাহা, আর তোমরা দেখছো গ্লোব টটার্স ইউটিউব চ্যানেল। আমি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করছি এই চ্যানেলে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।